ঢাকা সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, ক্যাম্পাসগুলোতে পুলিশ মোতায়েন। আজও দেশের বিভিন্ন স্থানে কোটা বিরোধীদের সড়ক অবরোধ, ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ, যমুনা সেতুতে আবারও যান চলাচল শুরু। আন্দোলনকে ঘিরে বিএনপির জামাত লাশের রাজনীতি করতে চায়, অভিযোগ কাদেরের, পল্টনে বিএনপির গায়েবানা জানাজা। স্কুল কলেজের পর দেশের সব বিভাগীয় শহরে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তায় বিজ্ঞপ্তি। পবিত্র আশুরা আজ, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল, হায় হোসেন ধ্বনিতে মাতম। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সকাল থেকেই ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। মাজহারুল ইসলাম ও শাহিদুজ্জামান সাকিবকে নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের পর গেল রাতে উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ হলগুলো। সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ঢাবি ক্যাম্পাসে। এ অবস্থায় সিন্ডিকেট জরুরি সভা করে ঢাবি প্রশাসন। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়। এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। অনেকেই জানান নিরাপত্তা সহ পরিবারের কথাতেই হল ছাড়ছেন তারা। অবস্থাটা যে কোন দিকে যাবে, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে কালকে তো দেখেছি যে কয়েকজন মারা গেছে। এখন আমাদের ফ্যামিলি থেকেও তো আসলে অনেক চিন্তা ভাবনা করছে। এখন এই সব দিক বিবেচনা করে আজকে সকাল পর্যন্ত চিন্তা করেছিলাম যে থাকবো, তো এখন যখন দেখতেছি যে পুরো হল হয়ে যাচ্ছে, তখন আসলে বুঝতে পারছি কি করবো। এর আগে গেল রাতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বন্ধের ঘোষণা দেয় ইউজিসি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এদিকে দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধে ইউজিসির নির্দেশনার পর একে একে সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে জরুরি সিন্ডিকেট সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সিদ্ধান্তের পর হল ছাড়তে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে হল ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যেতে হলেই হলেই থাকার ঘোষণা দেন তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপর রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে চলমান অস্থিরতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। বন্ধের নির্দেশনার পরও হল ত্যাগ করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালায় তারা। সিন্ডিকেটের সিদ্ধান্ত আমাদেরকে প্রভাবিত করবে না, আমরা কোনোভাবেই হল ত্যাগ করছি না। সেক্ষেত্রে আমাদের উপর যে ব্যবস্থা নেবে আমরা সেটা মোকাবিলা করতে প্রস্তুত। শিক্ষকদের উপস্থিতিতে নিরাপদে হল ছেড়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত থেকেই হল ছাড়তে শুরু করে তারা। বুধবার সকাল নাগাদ খালি হয়ে যায় হলগুলো। বন্ধ অনির্দিষ্টকালের জন্য, যার কারণে আমরা আজকে হল ছাড়তে বাধ্য হয়েছি এবং প্রশাসন থেকে নির্দেশ আসছে যে হল ছাড়তে হবে সবাইকে। আজকে দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিয়েছে। এই কারণে শিক্ষার্থীরা সবাই নিজ নিজ অবস্থানে বা নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছে। বাবা মা টেনশন করতেছে, বাসায় দ্রুত ডাকতেছে আর কি। বেলা 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশের পর হল ছেড়ে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী। তবে অনেকেই প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। নির্দেশনার পর হল ছেড়ে দিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। সকাল থেকেই বইপত্র ও ব্যাগ নিয়ে হল ছাড়তে শুরু করে তারা। এদিকে নির্দেশনার পরও হল ছাড়েনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা আন্দোলন চালিয়ে যেতে হল ছাড়তে নারাজ তারা। বুধবার দুপুরের মধ্যে ছাত্রদের এবং বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশ দেয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনার পর কিছু শিক্ষার্থী হল ছাড়লেও রয়ে গেছে বেশিরভাগ। এদিকে দেশের সব সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শাহিনুর রহমান শাহিন বলছিলাম। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে কোটা বিরোধী যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনত শিক্ষার্থীরা আমরা সকাল থেকে দেখেছি যে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সকাল 10টার থেকে কিন্তু সিন্ডিকেট সভা হয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়রা কিন্তু একযোগে আন্দোলন চালাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে হল ছাড়ার নির্দেশনা থাকলেও কোনো ছাত্র কিন্তু
কিন্তু হল ছাড়েনি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যখন কিনা সিন্ডিকেট সভার সিদ্ধান্ত হয়েছে যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরে কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রীরা রেজিস্ট্রার ভবনকে তারা ভাঙচুর করেছে এবং শিক্ষকদেরকে তারা আটকে রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে একদিকে কিন্তু যে ছাত্ররা কিন্তু অবস্থান নিয়েছে, আরেক দিকে যদি আপনাদেরকে একটু দেখাই যে পুলিশের কিন্তু অবস্থান আছে। আপনাদেরকে আমরা একটু যদি দেখাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে শহীদ মিনার সামনে যে রাস্তার এক ধারে কিন্তু ছাত্ররা অবস্থান নিয়েছে, আরেক ধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের অবস্থান আছে। আসলে দুই দিকেই অবস্থান নিয়েছে। ছাত্ররা কিন্তু বারবার বলতেছে যে পুলিশকে তাদের ক্যাম্পাস ছাড়ার জন্য বলছে এবং ছাত্ররা বলছে যে তারা কোনো অবস্থাতেই ক্যাম্পাস ছাড়বে না এবং হল ছাড়বে না, এমনটি কিন্তু তারা জানিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখে এখানে কিন্তু পুলিশের অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এক পাশেই কিন্তু পুলিশের অবস্থান এবং অন্য পাশে আমরা যদি আপনাদেরকে দেখাই যে ছাত্ররা যেভাবে পারে তারা প্রতিরোধ গড়ার জন্য কিন্তু তারা গাছের ডালপালা এবং বেঞ্চ এবং অন্যান্য যে জিনিসপত্র ফেলে কিন্তু তারা রাস্তায় কিন্তু ব্যারিকেড দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি আমরা দেখাই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের সাথে কিন্তু ছাত্ররা কিন্তু আলাপ আলোচনা চালাচ্ছে যে তারা কি করবে। দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এবং এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুর রহমান। কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজও উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সড়ক মহাসড়ক। বিক্ষোভ মিছিল সহ বেশ কিছু স্থানে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অবরোধে পদ্মা সেতু ও বঙ্গবন্ধু যমুনা সেতুতে যানবাহন সাময়িক বন্ধ হয়ে গেলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবারের কোটা আন্দোলনে বেরবির আবু সাইদ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক পথ অবরোধ করে আন্দোলনকারীরা। হয় পুলিশের সাথে সংঘর্ষ। বুধবার সকালে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেনী শহরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বেলা 11:15টায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে ট্রাক রোডের দোয়েল চত্বরে এলে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় পুলিশ সহ আহত হয় অন্তত 20 জন। দুপুর 12:30টায় সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিলে তাৎক্ষণিক রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে তারা। শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সকালে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মিছিলে জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারীরা। এতে অংশ নেয় আনন্দমোহন কলেজ, মমিনুন্নেছার সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজের কয়েকশো শিক্ষার্থী। প্রধানমন্ত্রী এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না, এত স্টুডেন্ট মারা যাচ্ছে, ভার্সিটি মানে রক্ত গঙ্গা হয়ে যাচ্ছে। আমাদের অনেক আপু ভাইয়ারা আছে যারা ভার্সিটিতে থাকে, তাদেরও মানে আহত হচ্ছে, নিহত হচ্ছে, কিন্তু আমরা মানে কোনো কিছু করতে পারছি না। তাই মানে আমরা আজকে এই মিছিলে আসছি, আমরা কোটা চাই না। এটা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ফেসবুক ইন্টারনেট বন্ধ করে এই ছাত্র সমাজকে দাবিয়ে রাখা যাবে না। রাষ্ট্রের টাকায় আমাদের পুলিশ চলে, সেই পুলিশ আমাদের রাষ্ট্রের শিক্ষার্থীদের উপর কিভাবে গুলি করতে পারে, এর জবাব আমরা চাই। বুধবার সকাল 11:30টায় মুন্সিগঞ্জ শহর থেকে মিছিল নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আটক করা হয় 2 শিক্ষার্থীকে। এর আগে সকালে খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে শহরের বেশ কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বরিশাল নগরীর চৌমাথা সিএমসি পোল এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। এ সময় রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় 3 শিক্ষার্থী। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
কারো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল। সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপির জামাত লাশের রাজনীতি করতে চায় অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চাইলে ছাড় দেয়া হবে না। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। বুধবার সকালে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়, প্রকাশ্যে কিংবা গোপনে তারা নাশকতার উস্কানি দিচ্ছে। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। সরকার সংঘাত চায় না, তাই বিএনপি জামাতের উস্কানিতে শিক্ষার্থীরা যেন ফাঁদে পা না দেয় সে বিষয়ে সতর্ক থাকতে অভিভাবকদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা অভিভাবকদের অনুরোধ করব, এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনীর এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত রাখা। আন্দোলনের পিছনের অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে উল্লেখ করে স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের আর ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তি আমরা প্রতিরোধ গড়ে তুলি। রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ইনশাআল্লাহ পরাজিত করব। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহতদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে বিএনপি। এদিকে এই কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পল্টন এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় 4 বিএনপি কর্মীকে আটক করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা বায়তুল মোকাররম মসজিদে বাদ জোহর পড়ার ঘোষণা দিয়েছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে এর আগেই বায়তুল মোকাররম ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও সমাবেশ করেছে নিপীড়ন বিরোধী শিক্ষকরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান তারা। কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দেওয়ার নিন্দা জানান শিক্ষকরা। হঠাৎ করে ক্যাম্পাস বন্ধ ঘোষণার সমালোচনা করে তারা বলেন, কার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। হয়ে গিয়েছিল, তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন। আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নন ডিসক্রিমিনেশন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ। সকালে কাকরাইল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আল মামুন বলেন, স্বাধীনতার এত বছর পর কোটা ৫% বেশি থাকা উচিত না। কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন যৌক্তিক বলেও দাবি করেন ছাত্র সমাজ সভাপতি। ছাত্রদল ও ছাত্রলীগের রোষাশীতে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিরুদ্ধে আমরা একটি কর্মসূচি ঘোষণা করব সারা দেশব্যাপী এবং আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি। সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিকে এখন আর বিরক্ত মনে না করে আশা করি তিনি নির্বাহী ক্ষমতার আদেশ দিয়ে সংসদে দ্রুততর সময়ের মধ্যে সংসদে এটিকে পাশ করে কোটা সংস্কারের জন্য একটি কমিশন করে দ্রুত। গায়েবানা জানাজা কর্মসূচি ঘিরে পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, পল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের এক ধরনের সংঘর্ষের ঘটনা শুনতে পেয়েছি আমরা। এখন কি অবস্থা, সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে জানাবেন আমাদের। তন্নি, বাইতুল মোকাররমে বিএনপির যে গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা যখন বাইতুল মোকাররম থেকে বের হয়ে যান গায়েবানা জানাজা শেষে, তখন কিন্তু তাদের পেছনে পেছনে বিপুল সংখ্যক নেতাকর্মী পেছনে পেছনে স্লোগান দিতে দিতে বের হন এবং মিছিলটির পেছন দিক থেকে নেতাকর্মীদের আটক করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু রাবার বুলেট, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই নয়াপল্টন এলাকায় বিজয়নগর যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে এবং সেই জানাজাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এছাড়াও সড়ক জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় এই যারা আন্দোলন করছেন এই আন্দোলনকারীরা কিন্তু তারা সড়কে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করেছেন এবং বাইতুল মোকাররমে যে দুপুরের জোহরের নামাজের পর গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই গায়েবানা জানাজায় গণতন্ত্র মঞ্চের নেতারা উপস্থিত থাকতে চাইলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় তারা সেই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করতে পারেনি এবং বাইতুল মোকাররমের গেট তালাবদ্ধ করে দেওয়া হয়। তো এখন এই মুহূর্তে কিন্তু এই পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এর মাঝে দিয়েই যারা বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন ছোট ছোট দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কেউ গায়েবানা জানাজা পড়ছেন, কেউ তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সড়কে কিন্তু এখনো আগুন জ্বলছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। তন্নি, সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর পল্টন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। এবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে 8টি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বুধবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। অন্যান্য প্রসঙ্গ, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার চকবাজারের হুসাইনি দালান থেকে তাজিয়া মিছিল বের করা হয়। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকাতেও তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের স্মরণে হায় হোসেন ধ্বনিতে মাতুম করে তারা। মহান আল্লাহর সন্তোষ লাভের আশায় তাজিয়া মিছিলে অংশ নেওয়ার কথাও জানান অংশগ্রহণকারীরা। ইফতেখার রেজাকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট।
ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনের শহীদ হওয়ার মর্মান্তিক ঘটনা পবিত্র আশুরা। তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে দিনটি স্মরণ করছে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার চকবাজারে হোসাইনি দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল। নিশান সহ যুদ্ধের বিভিন্ন প্রতীকী উপকরণ নিয়ে এতে অংশ নেয় ধর্মপ্রাণ মুসলমানরা। ইমাম হুসাইনের স্মরণে মাতম করে তারা। আমি কি করবো এখানে? ত্যাগের মহিমায় নিজেদের আল্লাহর কাছে সঁপে দিতে তাজিয়া মিছিল আয়োজন বলে জানায় ইমামবাড়া কর্তৃপক্ষ। পবিত্র আশুরা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা, সত্যকে প্রতিষ্ঠা করা। ইমাম হুসাইন ইসলাম 61 হিজরিতে কারবালা ময়দানে যে সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই সত্য যাতে আজ প্রতিটি সমাজে গড়ে ওঠে এবং আমরা এই সত্যকে অবলম্বন করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে পারি। মিছিলে তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষ অংশ নেয়। ইমাম হোসাইনের শহীদি মৃত্যুর মধ্য দিয়ে যে ত্যাগের শিক্ষা পেয়েছেন তা নিয়ে ইসলামের পথে নিজেদের নিয়োজিত করার কথা জানান তারা। ইসলামের ন্যায় নিষ্ঠার জন্য, অন্যায় প্রতিবাদ করার জন্য, এই জন্য এই কারণে শহীদ হয়ে গেছেন। এই জন্য আমরা হ্যাঁ, ওনারা তো আমাদের জন্য কিছু করেছে, তাদের এই কারণে ওদের জন্য আমরা কিছু করে যাচ্ছি। শিক্ষা তো আমরা 1400 বছর আগেই পাইছি, এখন আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। বর্তমান ফিলিস্তিনকে দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সমস্ত মুসলিমদের জন্য তার আদর্শকে অনুসরণ, তার আদর্শকে ধারণ করে মুসলিমরা যাতে চলতে পারে, ওই জন্যই আমাদের এই মিছিল আসা। ইমাম হোসেন কারবালাতে যে আত্মত্যাগ দিয়েছেন, যে কুরবানি দিয়েছেন, এটা তো আমাদের শিখিয়েছে। এছাড়া মোহাম্মদপুর থেকেও একটি মিছিল বের হয়। মিছিলটি বিজয় সরণি ঘুরে মহাখালী নাখালপাড়া গিয়ে শেষ হয়। ইমাম হুসাইনের আদর্শে নিজেদের জীবন গড়ার প্রত্যয় জানান ধর্মপ্রাণ মুসলমানরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। জাতীয় প্রেস ক্লাবে ব্রিফ করছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সন্ত্রাস, অত্যাচার, অবিচার, মানে জ্বালা পুরাও না হয় সেটার কথা ওনারা অ্যাপিল করেছেন। তারপরেই এই তাণ্ডব সৃষ্টি করে এমন তারাই প্রথম সেই লাঠি সোটা নিয়ে আক্রমণ করেছে। কারণ আমাদের ছেলেরা তো সংঘবদ্ধ ছিল না, ওরা বরঞ্চ এতদিন ধরে আন্দোলন করে তারা সংঘবদ্ধ ছিল, প্রস্তুত ছিল, তারা আক্রমণ করেছে এবং স্বাভাবিক কারণেই আত্মরক্ষার জন্য যার যার ব্যবস্থা সে করে। ছাত্রলীগ বা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে। গতকাল আমরা তার চূড়ান্ত রূপ দেখেছি, যেদিন ফখরুল সাহেব বললেন যে আমরা যা করতে পারি নাই ছাত্ররা তা করে দেখাচ্ছে, অর্থাৎ ওরা আন্দোলনের সফল হয় নাই, তারা হচ্ছে ইন্ধন দিলেন, আরো অনেক কথা, দুষ্কানিমূলক কথা বললেন। তারপরে কালকের চিত্র দেখেন কি অবস্থা। তারা চেয়েছিল লাশ। আমাদের কামরুল ভাই বলেছেন 3 দিন আগেই আমেরিকার সেই বলেছেন প্রতিনিধি যিনি ব্রিফ করেন, তিনি বলেছেন যে 2 জন ছাত্র মারা গেছে, যখন কোনো লোক আহত হয় নাই তখন তিনি বলছেন হত্যা, মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ তাদের এই লাশ দরকার ছিল, সেই লাশ পাওয়ার জন্যই কালকের এই অবস্থা। এবং তারা এই যে আত্মঘাতী, তারা যেভাবে অস্ত্র নিয়ে, আপনারা লক্ষ্য করেছেন যে অস্ত্র নিয়ে তারা কিভাবে আক্রমণ করেছে মিছিলের উপর। আমাদের এখানে কামরুল ভাইয়ের এলাকার এক নিরীহ দোকানদার শাহজাহান মারা গেছে, ঢাকা কলেজের ছাত্র সবুজ মারা গেছে, সন্তোষ মারা গেছে, এরকম চিটাগাঁয়ে যারা মারা গেছে, এদের এই রক্ত বা তাদের আমরা সবাই যাতাই নিহত হয়েছে, এটা সরকার চায় না, বাংলার জনগণ চায় না, আমরাও চাই না। সকলের আত্মারই আমরা মাগফিরাতকে মনে করি। এবং সরকার যে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না চলে, কিন্তু তারা আপনারা দেখেছেন স্বমূর্তিতে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগ কি কোথাও কোনো প্রোগ্রাম করেছে? আজকে ওই আপনার শাপলা চত্বরে ছাত্র শিবির এবং জামাত তারা রাস্তায় নেমেছে, বিএনপি রাস্তায় নেমেছে, আমাদের মফস্বল এলাকায় সর্বত্র ওদেরকে রাস্তায় নামানো হয়েছে। ওরা রাজনৈতিকভাবে কিন্তু এই আন্দোলনটাকে নিয়েছে, আমরা কিন্তু রাজনৈতিকভাবে কখনোই নেইনি।
এটা ছাত্রদের দাবি, তারা করতেই পারে, তারা বলছে। কিন্তু এখন আর ওই সুতা নাটাই ওই কোটা বিরোধী বা সংস্কার আন্দোলন যারা করে তাদের হাতে নাই, কাদের হাতে চলে গেছে? যারা স্বাধীনতার বিরোধী, ৭১-এ যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধী করেছে তাদের হাতে গিয়েছে। এবং তাদের যারা সেই প্রভু, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, আমাদের হাতে চলে গেছে। কাজেই আর বসে থাকার সময় নেই। আমরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার নির্দেশে জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে দিয়েছি, আমাদের জীবদ্দশায় এত বড় দৃষ্টতাপূর্ণ কথা বলবে এই দেশ নাকি রাজাকারদের, সেটা মেনে নেওয়া যায় না। সেই জন্যই আমাদের এই যে আন্দোলন, আমরা কিন্তু দলীয় ব্যানারে নয়, আমরা অন্য কথা কে কোন দল করি, অনেকেই হয়তো আমরা এই আওয়ামী লীগ করি, কিন্তু এই আন্দোলনটা হচ্ছে আমরা যেটা মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, আমরা আন্দোলন করছি, আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। জাতীয় প্রেস ক্লাবে ব্রিফ করছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। বছরের শুরুতেই নবম শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড রেজিস্ট্রেশন সম্পন্ন করার কথা থাকলেও এখনো পর্যন্ত শুরু হয়নি কার্যক্রম। অর্ধ বছর পেরিয়ে গেলেও রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু না হওয়ায় চরম উৎকণ্ঠায় পড়েছে দেশের 10 লাখ শিক্ষার্থী। বোর্ড কর্তৃপক্ষ বলছে, অভিন্ন শিক্ষা প্রক্রিয়া শুরু হওয়ায় বিষয়ভিত্তিক কোড নম্বর জটিলতায় এখনো শুরু করা যায়নি রেজিস্ট্রেশন কার্যক্রম। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। সাধারণ সময়ে বছরের প্রথমার্ধেই নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে বোর্ড কর্তৃপক্ষ। এজন্য মার্চ এপ্রিলের মধ্যেই স্কুলগুলো নিয়মিত শিক্ষার্থীদের তথ্যাদি স্থানীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠায়। কিন্তু চলতি শিক্ষাবর্ষের 6 মাস পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি এবছরের রেজিস্ট্রেশন কার্যক্রম। সঠিক সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে তৈরি হয় এসএসসি পরীক্ষা বিলম্বিত হবার সম্ভাবনা। এতে চরম দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এবছর যেহেতু এটা হয় না, এটা অবশ্যই আমরা উদ্বিগ্ন শিক্ষার্থীদের নিয়ে, যে কবে এটা হবে সেটাও আমরা জানি না, এবং স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা সরাসরি বলে দেন বোর্ডের কোনো নির্দেশনা নাই। এবছর নবম শ্রেণীর শিক্ষার্থীদের শুরু হয়েছে সমন্বিতভাবে পাঠদান। বছরের অর্ধেক পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর কোনো তথ্য নেই স্কুল কর্তৃপক্ষের কাছে। এবছর এখন পর্যন্ত বোর্ড থেকে আমাদের কোনো নির্দেশনা আসে না, তবে আমরা আভ্যন্তরীণভাবে মেয়েদের কাছ থেকে তথ্য হালনাগাদ করে আমাদের কম্পিউটারে এন্ট্রি করে রাখছি। সমন্বিত শিক্ষা কার্যক্রমে বিষয়ভিত্তিক কোড নির্ধারিত না হওয়ায় চলতি শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ। এখন এটা নিয়ে কাজ চলতেছে বিষয়ভিত্তিক, যেহেতু সায়েন্স আর্টস কমার্স ভাগ করা নাই, তাহলে একটু জটিলতা আছে। তাই সুতরাং এই জটিলতার কারণে হয়তো একটু সময় লাগতেছে, কিন্তু সময় কোনো ফ্যাক্টর না। আমরা নির্দিষ্ট সময় আমাদের ছাত্রছাত্রীদের যথা নিয়মে রেজিস্ট্রেশন কাজ করিয়ে নেব। চলতি শিক্ষাবর্ষে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অভিন্ন 10টি বিষয়ে পাঠদান করা হচ্ছে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় পানি বাড়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে কয়েকদিনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এতে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে সীমান্তবর্তী পাঁকা ও দুর্লভপুর ইউনিয়ন। অব্যাহত ভাঙনে চরম উৎকণ্ঠায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। ভাঙন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। নদীর পানি যতই বাড়ছে ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে পদ্মা। স্রোত বাড়ায় ভয়াবহ নদী ভাঙনের কবলে শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা। এরই মধ্যে কয়েকদিনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এতে চরম আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তীরা পৈতৃক ভিটামাটি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকের আবাদি জমি সহ স্থাপনা হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বাড়িঘর সব নেমে চলে গেল, বসত কিনতে পারি না, কিছু কিনতে পারি না। আমরা ওই পারে ছিলাম, আস্তে আস্তে মনে হতে আছে, এখন তো আবার ভাঙতে হবে। 2 কিলো উপরি হবে জমি ভাঙনে ভেঙে গেছে। ঘুমাইতে পাই না, আপনি এটা ব্যবস্থা করেন, আর লদিটা বাইন্ধে দেন আপনার। এমন মানবেতর পরিস্থিতিতেও কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কেউ আমার পরীক্ষা প্লেন এগুলা মেম্বার চেয়ারম্যান এমপি কেউ আসে না নদীর কান্ধায়, মানে দেখতে আসে না। বাড়ি ঘর ভেঙে আছে, আপনারা দেখতে পাবেন। আমাদের গ্রাম
ভাঙতি আছে আমরা মনে করি নিঃস্ব হয়ে গেলাম। হাজার হাজার সম্পত্তি মনে করি যে ভেঙে চলে যাচ্ছে। আমরা আবেদন জানাচ্ছি যে জায়গাটা রক্ষা করার ব্যবস্থা করতে হবে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে অচিরেই হারিয়ে যাবে সীমান্তবর্তী পাকা ইউনিয়ন, এমন আশঙ্কা স্থানীয় জনপ্রতিনিধির। এই মুহূর্তে যদি এই নদীর দুই পার অর্থাৎ ডান বাম দুই তীর যদি এখনও এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে অচিরেই আমার মনে হয় 12 নম্বর ইউনিয়ন পরিষদটি বিলুপ্ত হওয়ার পথে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, অর্থ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। বিসিডিপিটা আমাদের বোর্ড থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে যাচ্ছে এখন। তারপর এখানে হলে কাজ করা যাবে, কারণ অনেক এরিয়া ভাঙতেছে। খালি ডিপিপি বানাচ্ছে, স্টাডি হয়েছে, 2 বছর স্টাডি করছে, তারপরে আবার ডিপিপি আছে। স্থানীয়ভাবে পদ্মার ভাঙন রোধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রকৃতির অপার রহস্য, পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা ঝর্ণা। বর্ষার পাহাড়ি ঝর্ণাগুলো ফিরে পেয়েছে পূর্ণ যৌবন। রাঙামাটিতে রয়েছে ছোট বড় অসংখ্য ঝর্ণা। বছরের অন্যান্য সময়ে পানি না থাকলেও বর্ষা মৌসুমে ঝর্ণার মোহনীয় রূপ দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। রাঙামাটি থেকে মিশু মল্লিকের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। পাহাড়ের গা ঘেঁষে টলমলে স্বচ্ছ পানির ধারা গড়িয়ে পড়ছে এভাবেই। শুষ্ক মৌসুমের মলিনতা শেষে বর্ষার শুরুতে ঝর্ণাগুলো এখন ফিরেছে স্বমহিমায়। রাঙামাটিতে অসংখ্য ছোট বড় ঝর্ণার মধ্যে দর্শনার্থীদের পছন্দের শীর্ষে সুবলং ঝর্ণা। প্রায় 300 ফুট উপর থেকে পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসে শুভ্র জল এবং সেই পানি গিয়ে মিশে কাপ্তাই হ্রদে। ঝর্ণা শীতলে বাড়িধারা মুগ্ধ করে দর্শনার্থীদের। আসলে অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। আপনারা সবাই আসবেন, রাঙামাটি আসলে অন্তত সুবলং ঝর্ণা না দেখে কেউ যাবেন না। প্রকৃতির যে একটা যে মায়া, সেই মায়া তিনি যেন হাত মেলে দিয়েছেন এই প্রকৃতির মাঝখানে। সুবলং ঝর্ণাটা আসলে খুবই সুন্দর, খুব ভালো লাগছে। এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, এনজয় করছি, মজা করছি। বর্ষাকাল শুরু হয়, মানে ঝর্ণাগুলো যখন পরিপূর্ণ থাকে তখনই আমরা চলে আসি। এসব ঝর্ণা শুধু পর্যটকদের মন কাড়ে না, স্থানীয়দের কাছেও জনপ্রিয়। ঝর্ণার পানিতে ভিজে পর্যটক ও স্থানীয় প্রকৃতি প্রেমীরা নেন আত্মিক প্রশান্তি। এখানে দেখি আসলে অনেক পর্যটক ভিড় জমায় যখন এই বর্ষাকাল আসবে, অনেক পানি পড়ে। এই পার্বত্য এলাকার সুন্দর সুন্দর পাহাড়ি বনে ঘেরা এই আমাদের ঝিরি ঝর্ণাগুলো যাতে টিকে থাকে, সেজন্য সবার সহযোগিতা কামনা করব। পাহাড়ের এই লাবণ্যতা ধরে রাখতে কোন ধরনের গাছ লাগালে ঝর্ণাগুলোতে সারা বছর পানি থাকবে, সেই বিষয়গুলো নিয়ে গবেষণার উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরাও জনগণকে উদ্বুদ্ধ করছি যে পাহাড়ে এই ঝর্ণা যেখানে আছে সেখানে যেন বাঁশঝাড় যদি আমরা লাগাতে পারি বা এই ধরনের পরিবেশ বান্ধব যে গাছগুলো আছে সেগুলো যদি আমরা লাগাতে পারি, তাহলে ঝর্ণাটি আমার মনে হয় সারা বছরই এখানে পানি ধরে রাখা সম্ভব হবে। রাঙামাটিতে প্রায় অর্ধশত ঝর্ণা উপভোগে প্রতি বর্ষায় এখানে আসেন কয়েক লাখ পর্যটক। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।